সুচি। ভাবনায় ছেদ ঘটল সূচনার। চমকে তাকালো স্নেহার পানে। চকিত গলায় ডাকে সাড়া দিল। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছিস? আমি ভুল ছিলাম স্নেহ। এতগুলো দিন ধরে আমি তোকে ভুল ভেবে আসছি, তোকে অপরাধী ভেবে আসছি। তুই বলছিলি না পরিস্থিতিই এমন ছিল, তোর জায়গায় যেই থাকতো না কেন সেই এমনটা ভাবতো। ভুলে যা সব যা হয়েছে। আই এম সরি। দোষ তো কারোরই ছিল না, সরি বলছিস কেন? আমার সাথে যোগাযোগ করতে পারতি, সব বুঝিয়ে বলতে পারতি আগেই। যা হওয়ার ছিল হয়েছে, এবার সেসব বাদ দি। আই এম সরি। স্নেহাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল সূচনা। স্নেহাও আঁকড়ে ধরল তাকে। সূচনা মাহিরার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় বলল তাকেও আসতে। মাহিরাও হেসে জড়িয়ে ধরল দুজনকে। চোখজোড়া তিনজনেরই ভেজা হলেও মনে প্রশান্তি তাদের। সব খারাপের ইতি ঘটল, তবে যারা থাকার ছিল তারাই থাকলো। যারা ক্ষণিকের জন্য এসেছিল তাদের প্রস্থান ঘটল। কিন্তু ক্ষণিকের জন্য আগমন করা মানুষগুলো যে ঝড় বয়ে আনে, সে ঝড়গুলো আজীবন আমাদের বয়ে বেড়াতে হয়, একদম তছনছ করে দিয়ে যায় আমাদের জীবনটাকে। এই যেমন আমার জীবনে হঠাৎ আগমন ঘটা এক আগন্তুক রিয়াদ হুট করে এসে অনুভূতির যোগান দিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটিয়ে চলে গেল। যে ঘটনার রেশ বয়ে বেড়াতে হলো বছরের পর বছর। যদি প্রণয় নামক মানুষটা না আসতো, আপনি না আসতেন, তাহলে হয়তো আরও কয়েক বছর বয়ে বেড়াতে হতো। অন্যদিকে স্নেহা ছোট্ট এক ভুলের শেষে কিনা নিজের সতীত্বই হারাতে হলো। আর মাহিরা এমন একটা মানুষের সাথে পবিত্র বন্ধনে জুড়ল যে সেই বন্ধনটাই শেষ হয়ে গেল। মাঝে দুটো নিষ্পাপ বাচ্চাকে অনাথ হতে হলো। বাবার পরিচয় ছাড়া বড় হতে হবে তাদের। দাদা দাদি বাবার ভালোবাসা পাবে না তারা। তাদের মামা হয়তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, তাদের কোনো অভাব বুঝতে দেবে না। আমাদের সমাজের আনাচে কানাচে সূচনা, স্নেহা আর মাহিরার মতো এমন কত শত মেয়ে আছে, কিন্তু পার্থক্য এক জায়গাতেই, যে সবারটা প্রকাশ হয় না। সবাই ন্যায় পায় না, কারণ সবার জীবনে আপনার মতন কেউ থাকে না। সবাই এত সুন্দর হয় না। বাহ্যিক না, অভ্যন্তরীণ সৌন্দর্য। তার মানে আমি দেখতে সুন্দর না? প্রণয়ের কথা শুনে সূচনা ভ্রুকুটি করে প্রণয়কে জিজ্ঞেস করলো। আমি কখন বলেছি? এই তো বললে। আমি বলিনি। বলেছ। বললাম না বলিনি। বলেছ। বললাম না বলিনি। আচ্ছা ঠিক আছে, বলনি। রেগে যাচ্ছ কেন? রাখছি কোথায়? আচ্ছা রাগনি, বুঝেছি। হুম। মুখ ফুলিয়ে রেখেছ কেন? ফুলাইনি। আসো। দুহাত প্রসারিত করে সূচনাকে বুকে মাথা রাখার জন্য জায়গা করে দিয়ে বলল প্রণয়। সূচনা মুখ ফুলিয়ে জবাব দিল, আসবো না। বেশি বলবো না। আসলে আসো, না আসলে। পুরো বাক্য শেষ হওয়ার আগেই সূচনা হামলে পড়ল প্রণয়ের বুকে। প্রণয় তাকে জড়িয়ে ধরে চুলে চুমু খেলো। নিঃশব্দে হাসলো। হাসি সরল না তার মুখ থেকে। ভাইয়া দেখ, আরেকবার যদি কিছু বলিস না তাহলে তোর খবর আছে। ইরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঈষৎ চেঁচিয়ে উঠে প্রণয়কে কথাটুকু বলল। দেখতে দেখতেই মাঝে 3 দিন কেটে গেছে। আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে। সকাল থেকে সেজন্য সূচনা, ইরা আর মিহু তিনজনেরই টেনশনে মরি অবস্থা। মিহু তাদের বাসাতেই, সূচনা চিন্তায় কালকে থেকে খাওয়া দাওয়াও করছে না ঠিক মতো। ইরা অবশ্য আগেই বলে দিয়েছে, ভাবি, আমার এত টেনশন নেই, যা দিয়েছি একসেপ্ট যা করেছি তাই আসবে ইনশাল্লাহ, তুমিও টেনশন করিও না। এদিকে প্রণয় সূচনার টেনশনের মধ্যে বেচারিকে আরও বেশি টেনশন দিচ্ছে। এই যে একটু আগে চিন্তিত মুখে সোফায় বসে টেবিলের ওপর রাখা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছিল সূচনা। রেজাল্ট বের হতে এখনো সময় আছে, কিন্তু প্রণয় আগেই সব সামনে নিয়ে বসেছে। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল সূচনা। তখনই প্রণয় বলে উঠল, ইরাকে তো আমি নিজে পড়িয়েছি, আর ও তেমন ব্রিলিয়েন্ট স্টুডেন্টও না। যা পড়িয়েছি পাস অন্তত করবে, কিন্তু তোমার উপর ভরসা নেই। কি পড়েছ কে জানে, না জানি আমার মান সম্মান কোথায় যে পড়ে। রক্ষা করিয়েন আল্লাহ।
সকাল থেকে এই জাতীয় বেশ কয়েক কথা শুনিয়েছে প্রণয়। মূলত ইরা এজন্যই প্রণয়ের ওপর রেগে গেছে। প্রণয় তার জবাবে কিছু বলবে তার আগেই সূচনা সেখান থেকে উঠে চলে গেল। সূচনা যাওয়ার পরই ইরা আর প্রণয় দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইরা প্রণয়কে দোষী সাব্যস্ত করে জোর গলায় বলল, তোমার জন্যে তোমার কথায় ভাবি রাগ করেছে। তোমার মোটে উচিত হয়নি এভাবে বলা। এমনিতেই সে টেনশনে পাগল হয়ে যাচ্ছে, তুমি সেই সকাল থেকে বলেই যাচ্ছ। এবার যাও, কি করবে করো গিয়ে। প্রণয় যাবে তো দূরের কথা, সে আরও আরাম করে বসল সোফায়। ল্যাপটপ কোলে নিয়ে মনোযোগ দিল ল্যাপটপে। ইরাবতী, রেজাল্ট দিয়েছে আজকে আপনার। রাত 9টা বাজে এখন। রেজাল্ট দিয়েছে সেই দুপুরে। ফোনের ওপাশ থেকে ইরাকে প্রশ্ন করল মুগ্ধ। ইরা হ্যাঁ সূচক জবাব দিল। হ্যাঁ, মেসেজ করেছিলাম তো। অভিনন্দন। আজকে কালকে দেখা করা যায়? ফোনের ওপাশ থেকে মুগ্ধ মোহ কণ্ঠে জিজ্ঞেস করল মুগ্ধ। ইরা লজ্জা পেল, একদম লজ্জায় সিটিয়ে যাওয়ার মতো সেই লজ্জা। নরম স্বরে বলল, ভাইয়া জানলে? আপনার ভাইয়ের কাছ থেকে অনুমতি যদি নেই? ইরা কিয়ৎকাল চুপ করে রইল, অতঃপর নরম স্বরে শুধালো, ঠিক আছে, কোথায় বলুন। না থাক। মুগ্ধর কথা শুনে ইরা মুখ বা কালো মুগ্ধর চোখে অবশ্য পড়েনি, কিন্তু তাতে কি? ইরা মুখ ফুলিয়েই বলল, এসবের মানে কি? কোন সবের? এই যে বললেন দেখা করবেন, এখন বলছেন থাক। এমনি বলেছি। শুনুন, আমরা দেখা করব না। আপনাকে আমার ইরাবতী করে নিয়ে আসার আগ পর্যন্ত কিচ্ছু করব না। আর আপনার রেজাল্টের জন্য একটা ছোট্ট গিফট দেব, আপনি গ্রহণ করবেন? এবারের কথাই যেন পূর্বের থেকে আরো বেশি লজ্জা পেল ইরা। কিছু বলতে পারল না, কানে ফোন ধরে চুপ করে বসে রইল। ইরা চুপ করে থাকায় মুগ্ধ শান্ত কিন্তু শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, চুপ করে থাকবেন? চুপ করে আছেন মানে গ্রহণ করবেন না। আবার কবে কথা হবে জানি না, ভেবে নিন, নাহলে কলটা কেটে দিই। না না, কেন আপনি দিবেন? আর আমি নিষেধ করে দিব, সেই সাধ্যি আমার নেই। তৎক্ষণাৎ বলে উঠল ইরা। মুগ্ধ হাসল, দুই ঠোঁট প্রসারিত করে। সেই হাসি এবার নজরে পড়ল না। যদি পড়তো, যদি সে দেখত সেই হাসি কত স্নিগ্ধ আর সুন্দর, সে বুঝি আবারও তার প্রেমে পড়ে যেত। কেটে দিলাম। মুগ্ধ আবারও বলতেই ইরা পুনরায় না বলে ঈষৎ চেঁচিয়ে উঠল। মুগ্ধ কিঞ্চিত ধমকের স্বরে বলল, তাহলে কি বলবেন বলুন? ইরা চমকে উঠল, ঠোঁট উল্টে বলল, এভাবে বকা দিচ্ছেন কেন? বকা দিলাম কোথায়? নিরুত্তর রইল ইরা, সাথে মুগ্ধ। নীরবতায় ছেয়ে গেল আবার। দুই পাশে নীরবতায় দুজন বিনা বাক্য ব্যয় ফোন কানে নিয়ে বসে আছে। কেমন যেন মৃদুমন্দ বাতাসের শো শো আওয়াজ কানে আসলো ইরার। সেই শব্দ শ্রবণ হতেই তার খুব করে জানতে ইচ্ছে করলো, তার মুগ্ধ সাহেব এত রাতে বাইরে বাইরে ঘুরছে। কোনো রকম ভনিতা ছাড়াই একসাথে কয়েকটা প্রশ্ন জুড়ে বসলো ইরা। আওয়াজটা কিসের? সত্যি বাতাসে? আপনি এখন কোথায় মুগ্ধ? এত রাতে এই ঠান্ডায় আপনি বাইকে কি করছেন? অসুস্থ হয়ে গেলে দেখবে কে? আর আপনি অসুস্থ থাকলে আঙ্কেলের দেখাশোনা করবে কে? আপনাকে নিয়ে আসি একেবারের জন্য। সেকেন্ড দুয়েক চুপ থেকে অনুনয়স্বরে বলল মুগ্ধ। এরা ভরকালো, এবার আর লজ্জা পেল না। লজ্জা নামক বস্তুটাকে ঠেলে ধাক্কিয়ে দূরে সরিয়ে শীতল শান্ত গলায় বলল, আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। একদম নিজেকে বিলীন করে দেওয়ার মতো যেমন ভালোবাসা, ঠিক তেমন ভালোবাসি। একেবারে আসতে কোনো আপত্তি নেই। মুগ্ধ চমকালো, অবাক হলো, বিস্ময়ে চোখজোড়া বড়ও হলো। কি সুন্দর সহজ স্বীকারোক্তি দিল ইরা, কিন্তু সে তো ভাবেনি তার প্রশ্ন উত্তর ইরা এমনভাবে দিবে। মুগ্ধ নিজেও কি কম চায়, সেও মোহময়ী কণ্ঠে বলে উঠল, ইরাবতীকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসি যে তার রাগ হোক আর অভিমান সব ভাঙানো দায়িত্ব আমার। ইরা শুনল খুব মনোযোগ দিয়ে, কিছু বলল না। কি বলবে? লজ্জায় মাথা নিচু করে বসে রইল। মুগ্ধ ইরার অবস্থা বোধহয় বুঝতে পারল, তাই তড়িঘড়ি করে রাখি বলে সংযোগ বিচ্ছিন্ন করল। কিন্তু কল কেটে গেছে টের পেয়েও কিছুক্ষণ ফোন কানে নিয়ে বসে রইল ইরা। এই কথোপকথন, এই লজ্জা প্রেমের স্বীকারোক্তি তাদের চলতে থাকুক। ইরার মুগ্ধ সাহেব, মুগ্ধর ইরাবতী, তারা এই রূপেই থাকুক। আমার বেবি লাগবে।
বিছানায় বসে আবদারের স্বরে জাওয়াতকে কথাটুকু বলল দিনা। জাওয়াত কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এইসব কি বলছো দিনা? জানি না এত কিছু, আমার বেবি লাগবে মানে লাগবে, আর সেটা খুব শীঘ্রই। ঠিক আছে, আমিও তো না করিনি, কিন্তু এখন না। তোমার পড়ালেখা শেষ হোক, কিছু সময় পার হোক, তারপর না হয়। না, আমি পড়ালেখা করব না, সংসার করব। সেই সংসারে আমাদের ছোট্ট ছোট্ট দুটো রাজকন্যা থাকবে। আচ্ছা থাকবে, শুধু 2টা বছর, তারপর ঠিক আছে। না, তার আগে। আচ্ছা, আল্লাহ দিলে হবে, না দিলে কিভাবে হবে বলো? দিনা এবারে শান্ত হলো। আজকাল প্রায়ই সে এমন বায়না ধরে জাওয়াদের কাছে। কয়েকদিন আগেই তার এক বান্ধবীর যমজ মেয়ে হয়েছে। তাদের দেখে আসার পর থেকেই তার উপরেই ভূত চড়েছে। যদিও সে নিজেও জানে বললেই হয়ে যায় না, কিন্তু ও যে বাচ্চাদের প্রতি তার অদ্ভুত টান আছে, সেজন্য বারবার বলে ফেলে। দিনা, হুম চলো ঘুমাবে। হুম তৎক্ষণাৎই বিছানায় যেয়ে দিনাকে বুকে নিয়ে শুয়ে পড়ল জাওয়াত। এটা অভ্যেসে পরিণত হয়েছে তাদের এখন, না হলে ঘুম হয় না কারোরই। শুয়ে পড়তেই দিনা জাওয়াতকে জড়িয়ে ধরে আলতো স্বরে বলল, আমাদেরও বেবি হবে, হ্যাপি ফ্যামিলি হবে, তাই না? জানেন, আপনাকে ভালোবাসি অনেক। জাওয়াত দিনার মাথায় চুমু খেয়ে বলল, জানি তুমি আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ ফর কামিং টু মাই লাইফ দিনা। ভালোবাসি বলতে হয় না, জীবনে কার প্রয়োজনীয়তা কতটুকু সেটা বোঝানোর মধ্যেও ভালোবাসার প্রকাশ ঘটে, যেমনটা জাওয়াত করলো। সবাই তো আর প্রকাশ করে না, করতে পারে না বা সুযোগ পায় না। ইরা আর সূচনা তাদের আশানুরূপ ফল পেলেও মিহু পায়নি। সেটা নিয়েই মিহুর সাথে কথা বলছিল সূচনা। 10:30টার মতো বাজে এখন। ইরা এ গ্রেড আর সূচনা A+ পেয়েছে। মিহু A+-এর আশাই করেছিল, কিন্তু হয়নি। তারও এ গ্রেডই এসেছে, তবে যা এসেছে সেটা নিয়ে আক্ষেপ করছে না মিহু। মিসেস দিশা আরহাম সাহেব দুজনই কল দিয়ে কথা বলেছেন সূচনার সঙ্গে। সূচনা খুশি হলেও তার মুখশ্রীতে মন খারাপের আভাস দেখা যাচ্ছে। সেটা যে প্রণয়ের চোখে পড়েনি তাও না, কিন্তু প্রণয় কিছু বলেনি। রেজাল্টটা দেখে শুধু ইরাকে বলেছে, আর ইরাই খবরটা দিয়েছে সূচনাকে। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করে নিয়েছে আগে। তারপর আস্তে আস্তে সবার কল, রেজাল্ট কি, পয়েন্ট কত, এসবের উত্তর দিতে দিতে পেরিয়েছে সারা দুপুর। তার অবশ্য বিরক্ত লাগে, যারা বছরে একবার কল দিয়ে কেমন আছি জিজ্ঞেস করে না, অথচ তারাই আবার এসব বোর্ড রেজাল্টের দিন রেজাল্ট জানার জন্য হুমড়ি খেয়ে পড়ে। অসহ্য। প্রণয়ের সাথে সূচনার কথা হলো না এই অবধি। শীতের প্রকোপ আজ কম, তাই শাড়ির ওপর একটা হ্যান্ড পেইন্টেড শাল জড়িয়ে ব্যালকনিতে রাখা বেতের চেয়ারটাতে বসেছে সূচনা। মৃদুমন্দ বাতাসের তোড়ে এলোমেলো হচ্ছে তার চুলগুলো, মাঝে মাঝে কেঁপে উঠছে তার শরীর। সামনের দিকেই নজর ছিল তার। হঠাৎ চোখের সামনে একটা বক্স দেখতেই চোখ আটকে গেল সেটার ওপর। বক্সটা ধরে রাখা হাতটা অনুসরণ করে হাতের মালিকের দেখা মিলল। সে আর অন্য কেউ না, স্বয়ং প্রণয়। সূচনা শান্ত চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় পাশের চেয়ারটা টেনে বসলো সূচনার পাশে। সূচনাটার হাত টেনে হাতে ধরিয়ে দিল বক্সটা। সূচনা বক্সটা হাতে নিয়ে খুলল না, সাথে সাথে বসে রইল। তা দেখে প্রণয় নিজেই বক্সটা খুলল। বক্সটার ভেতরে আরও 2টা বক্স আছে। প্রণয় বক্সটা খুলতেই সেটাতে একটা লকেট আর একটা রিং পাওয়া গেল। আর একটা বক্স আছে, সেটাতে 2টো মোটা চুড়ি। রিং আর লকেটের সাদা পাথরগুলো জ্বলজ্বল করছে। সূচনা প্রণয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এসব কি? প্রণয় সহসা জবাব দিল, কাপকেকের সাকসেসের গিফট আমার তরফ থেকে। রিং আর লকেটটাই শুধু ডায়মন্ডের, চুড়িগুলো না। তবে আমি নিজেই ডিজাইন দেখিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি, স্পেশালি ফর মাই স্পেশাল পারসন, ফর মাই কাপকেক। দেখো ভাল লাগে কি না। সূচনা মুখ বা কালো, মুখ ঘুরিয়ে বলল, কেন? আপনার তো সন্দেহ হচ্ছিল আমি কি নাকি রেজাল্ট করি। আপনার মান সম্মান কোথায় যে থাকে সেগুলো ভেবে। তাহলে এখন আবার গিফট দিচ্ছেন কেন? কারণ আমি জানতাম তুমি কেমন স্টুডেন্ট, তো সেখানে খারাপ করার প্রশ্নই আসে না। আগেই অর্ডার করেছিলাম, 2 দিন আগেই হাতে পেয়েছি।
আর ওই কথাগুলো ইচ্ছে করেই বলেছিলাম আমি, তোমার মাইন্ড ডাইভার্ট করতে, যেন আমার ওপর রেগে যে একটু হলেও রেজাল্টের টেনশন বাদ দাও তুমি। কিন্তু তুমি কিসের রাগ, কিসের কি টেনশনে পাগল প্রায়, বাদ দাও, ঠিক আছে সব। এখন এটা দেখো। প্রণয়ের কথাগুলো কর্ণকুহরে ঠেকতেই সূচনা অবাক সাথে খুশি হয়ে সিক্ত চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় লকেটটা সূচনার গলায় পরিয়ে দিয়েছে। রিং ফিঙ্গারে আগে থেকেই প্রণয়ের দেওয়া একটা রিং পরা ছিল। প্রণয় আর সেটা খুলল না, চুড়ি দুটো হাতে পরিয়ে দিতে দিতে বলল, এখন থেকে এগুলো পড়ে থাকবে। এই যে লকেট, এটাতে আমার নামটা খোদাইকৃত, মানে আমি সবসময় তোমার বুকের সাথে লেপ্টে থাকবো। আর এই চুড়ি দুটো সবসময় তোমার হাতে থাকলে আমার কথা তোমার মনে পড়বে, তোমার প্রতিনিয়তই আমি থাকি আর না থাকি। সূচনা খুশি হয়েও আবার নারাজ হলো, মুখ ভার করে বলল, থাকবেন না কেন? এভাবে বলবেন না কখনো। ঠিক আছে বলবো না, কিন্তু মানুষ মরণশীল সেটা তো জানো। সূচনা কিছুক্ষণ চুপ করে থেকে নিজের চেয়ার থেকে উঠে যেয়ে প্রণয়ের কোলে বসে পড়ল। দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। দুজনের মধ্যে পিনপতন নীরবতা চলল কিছুক্ষণের জন্য। তারপর সূচনা নিজেই বলল, একটা প্রশ্ন করি। সূচনাকে দুহাত দিয়ে চেপে ধরে প্রণয় ছোট্ট করে জবাব দিল, করো। এত টাকা কেন খরচ করলেন? আমি টাকা ইনকাম কেন করি? নিজের ফ্যামিলির জন্য। তো তাদের করব না তো কাদের করব? তবুও কতগুলো টাকা খরচ হলো? বললাম না। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি। প্রণয়ের বুক থেকে মাথা উঠিয়ে জিজ্ঞেস করল সূচনা। প্রণয় মাথা নাড়িয়ে বলল, করুন মহারানী। আমি মহারানী? হ্যাঁ তুমি। কোন রাজ্যের? প্রণয়ের রাজ্যের। এবার বলুন কি জিজ্ঞেস করবেন। আপনার বাবার মৃত্যুর ব্যাপারে কিছু জানার চেষ্টা করেননি আপনি? উনি মারা গেলেন কিভাবে? আমতা আমতা করতে করতে জিজ্ঞেস করল সূচনা। প্রণয় নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ এটা সত্যি, উনি আমার বাবা ছিলেন, কিন্তু তার চেয়ে বড় সত্যি হলো উনি আমার মায়ের খনি, তাই প্রয়োজন বোধ করিনি। সূচনা থম মেরে রইল। তার করা প্রশ্নের জবাবের চেয়ে ভালো করে আর দিবে না প্রণয়, সেটা জানে সে। আর কেই বা দিবে? সত্যিই তো সবচেয়ে বড় সত্য হচ্ছে উনি প্রণয়ের মায়ের খুনি। সূচনা চুপ করে থাকায় প্রণয় নিজেই সূচনাকে জিজ্ঞেস করল। কি হলো? সূচনা বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলল, কিছু না। প্রণয়ের বুকে মাথা রেখে তার টি শার্টের বুকের দিকটায় আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো সূচনা। প্রণয় ভ্রু কুটি করে নিজেকে জিজ্ঞেস করলো, এটা কি করছো? হাতের বাঁধন ঈষৎ ঢিলে হলো। বুক থেকে মাথা উঠিয়ে পরপর কয়েকবার পালক ঝাপটিয়ে সূচনা মুখ পাকিয়ে বলল, আপনার কি? যা ইচ্ছে তাই করব। এই মুখ, নাক, চোখ, ঠোঁট, এই বুক সব আমার। আমার মানে আমার। আপনার কোনো অধিকার নেই নিষেধ করার। আপনি আমার ছেড়ে যাবেন না একদম, ঠিক আছে? ঠিক আছে। আপনার মায়ায় পড়েছি কত কাল আগে। ভালোবাসা হলো কই? দুজন মানুষ একসাথে থাকলে যে মায়া জন্মেই যায়, আর মায়া জন্মালে ভালোবাসাটাও হয়ে যায়। তোমারও হয়েছে। আপনার হয়েছে? হয়েছে। তাহলে আমি প্রকাশ করতে পারলাম না কেন? প্রকাশ না করলে কি ভালোবাসা থাকে না? প্রকাশ করতে হবে না। আমি জানি তুমি আমার মায়ায় পড়েছো আর আমায় ভালোবাসো। তাহলে প্রণয়ের সূচনা হয়েছে? প্রণয়ে নতুন সূচনা হয়েছে সেই কবে। আর এই প্রণয়ের সূচনা, এর সূচনা অধ্যায়ে রোজ নতুন সকাল হবে আমাদের। রাতের আধারে এমন সময় কাটবে আমাদের। কথাটুকু শুনে আবারও প্রণয়ের ওপর ভার ছেড়ে দিল সূচনা। সূচনার কাণ্ডে প্রথমে ভ্রু কুচকালেও সাথে সাথেই শব্দ করে হেসে দিল প্রণয়। তার হাসিতে অবশ্য তেমন হেলদোল দেখা গেল না সূচনার মধ্যে। সে পূর্বের ন্যায় চড়িয়ে ধরেই বসে রইল। প্রণয়ও আর কথা বলল না। আজ শীত একটু কম পড়েছে। দুজন দুজনের উষ্ণ আলিঙ্গনেই আবদ্ধ রইল।